গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা বা কার্যাবলী এই বিষয় নিয়ে আলোচনা করব। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের আরও কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। যারা সেই প্রশ্নগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আজকের আমাদের আলোচনার প্রশ্ন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। এই প্রশ্নটা তোমাদের যারা উচ্চ মাধ্যমিকে 2025-এ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 2023-এ এবং 2020-তে দুবারই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছিল। এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছেন ভারতের প্রধান নাগরিক। রাষ্ট্রপতি ভারতের আইন বিভাগ ও বিচার বিভাগের প্রধান। আর রাষ্ট্রপতি কি করেন? রাষ্ট্রপতি আমাদের ভারতীয়দের মধ্যে শান্তি, শৃঙ্খলা, পারস্পরিক বোঝাপড়া এগুলো তিনি রক্ষা করার চেষ্টা করেন। এবার আমরা আমাদের এই প্রশ্নের উত্তরে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে যে গ্রেট ব্রিটেনের অনুকরণে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমাদের যে শাসন ব্যবস্থা সেটা গ্রেট ব্রিটেন থেকে অনুকরণ করে করা হয়েছে। সংসদীয় শাসন যেটা, সংসদীয় শাসন ব্যবস্থার রীতি অনুযায়ী রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। তাহলে রাষ্ট্রপতিকেই কি বলা হয়? রাষ্ট্রের প্রধান বলা হয়। ভারতের সংবিধানের 53-র 1 নম্বর ধারা অনুসারে, তাহলে কত নম্বর ধারায় বলা আছে? সংবিধানের 53-র 1 নম্বর ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি যে কোনো সাংবিধানিক ক্ষমতা ভোগ করেন। তাহলে সংবিধানের যে ক্ষমতা সেটা তিনি ভোগ করেন এবং যার ভিত্তিতে তার কার্যাবলী নিয়ন্ত্রিত হয় সেগুলো হলো। আর রাষ্ট্রপতির কিছু কার্যাবলী আছে, কাজ, সেগুলো কি কি সেগুলোই এবার আমরা পরপর আলোচনা করব। শাসন সংক্রান্ত ক্ষমতা। ভারতের শাসন বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিজে অথবা তার অধস্তন কর্মচারীদের মাধ্যমে শাসন ক্ষমতা প্রয়োগ করেন। তার উল্লেখযোগ্য শাসন ক্ষমতাগুলি হলো কি কি? শাসন সংক্রান্ত ক্ষমতাগুলি হলো, আচ্ছা, প্রথমে যেটা আছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। তাহলে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যগণ, অঙ্গরাজ্যের রাজ্যপাল, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্য কমিশনের সদস্যগণ, অ্যাটর্নি জেনারেল, কম্পট্রোলার ও অডিটর জেনারেল, নির্বাচন কমিশনের সদস্যগণ, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিগণ রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। তাহলে রাষ্ট্রপতি কাদের কাদের নিয়োগ করেন সেগুলো সবই প্রধানমন্ত্রী থেকে শুরু করে আরও বিভিন্ন অঙ্গরাজ্যের যে রাজ্যপাল থাকেন তারা, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, তারপরে আরও যেসব অডিটর জেনারেল, নির্বাচন কমিশনের সদস্য, সবাইকেই কিন্তু কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। এই পদাধিকারীদের অপসারণ করার ক্ষমতাও তার আছে। তাহলে তাদের তিনি যেমন নিয়োগও করেন, আবার তাদের তিনি কী করিয়ে দিতে পারেন? তাদের পদ থেকে সরিয়েও দিতে পারেন। এরপরে পয়েন্ট হচ্ছে সামরিক ক্ষমতা। সামরিক ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতি হলেন প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। তিনি স্থল, নৌকা ও বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ করেন। তাহলে স্থলবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনীর যারা প্রধান থাকেন তাদেরকে কে নিয়োগ করেন? তাদেরকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন। তিনি ক্যাবিনেট ও পার্লামেন্টের অনুমোদনক্রমে যুদ্ধ ঘোষণা, তাহলে রাষ্ট্রপতি কিন্তু যুদ্ধ ঘোষণা করতে পারেন ও শান্তি স্থাপনের ক্ষমতা প্রয়োগ করেন, আর তিনি শান্তি স্থাপনও কিন্তু করতে পারেন। এরপরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে কূটনৈতিক ক্ষমতা। কূটনৈতিক ক্ষমতাটা কি? রাষ্ট্রপ্রধান হিসাবে রাষ্ট্রপতি ভারতের বিভিন্ন রাষ্ট্রে কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করেন। তাহলে রাষ্ট্রপতি ভারতের বিভিন্ন যে রাজ্য বা অন্যান্য দেশে তিনি কি করেন? তিনি কিছু কূটনৈতিক প্রতিনিধি যারা থাকেন তাদেরকে তিনি পাঠান। তিনি পার্লামেন্টের সম্মতি নিয়ে বিদেশি রাষ্ট্রের সঙ্গে সন্ধি বা চুক্তি স্থাপন করেন। তাহলে অন্য দেশের সঙ্গেও তিনি কিন্তু সন্ধি বা চুক্তি করতে পারেন। এর পরের পয়েন্ট হচ্ছে কি? তত্ত্বাবধানের ক্ষমতা। তাহলে রাষ্ট্রপতি হলেন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শাসক। তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল আমাদের ভারতে যেগুলো থাকে তার শাসককে, সেগুলোকে কে শাসন করেন? সেগুলোকে শাসন করেন হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। ঠিক আছে, এই অঞ্চলগুলির তত্ত্বাবধায়ক হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাহলে সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলো যে আছে সেই অঞ্চলগুলোর ভূমিকা, তত্ত্বাবধান, মানে সেই অঞ্চলগুলোর দায়িত্ব রাষ্ট্রপতিকে কিন্তু পালন করতে হয়। ঠিক আছে,
আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এর পরের পয়েন্ট যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে আইন সংক্রান্ত ক্ষমতা। ঠিক আছে, তাহলে ভারতের রাষ্ট্রপতি ব্রিটেনের রাজা বা রানীর মতো কেন্দ্রীয় আইনসভার অবিচ্ছেদ্য অংশ। তাহলে তিনি কেন্দ্রীয় যে আইনসভা থাকে সেই আইনসভার অবিচ্ছেদ্য মানে যেটা থাকে সেটা তিনি। আর কি করেন, তিনি কি করেন, পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন আহ্বান করতে পারেন তিনি। পার্লামেন্টের যে অধিবেশন হয় তিনি সেটা ডাকতে পারেন, স্থগিত রাখতে পারেন, এমনকি প্রয়োজনে লোকসভাও তিনি ভেঙে দিতে পারেন। তাহলে লোকসভাও তিনি প্রয়োজন মনে করলে আর ভেঙে দিতে পারেন। আর কি করেন, তিনি পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন অর্ডিন্যান্স তিনি জারি করতে পারেন। ঠিক আছে, অর্ডিন্যান্স জারি করতে পারেন। আর তিনি লোকসভার প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেন। রাষ্ট্রপতি কিন্তু লোকসভার প্রথম উদ্বোধনী ভাষণটা কে দেন, রাষ্ট্রপতি। তিনি আইনসভায় গৃহীত বিল রাজ্যপাল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাতে পারেন। রাজ্য আইনসভায় যে বিলগুলো গৃহীত হয় সেগুলো রাজ্যপালরা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাতে পারেন। আর কি, আর পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদনের পর রাষ্ট্রপতি স্বাক্ষর করলে তবেই কোনো বিল আইনের মর্যাদা পায়। তাহলে একটা বিল থেকে যখন আইন তৈরি হয় তখন সেই বিলে রাষ্ট্রপতি সই করাটা খুব গুরুত্বপূর্ণ, তবেই কিন্তু সেটা আইনে পরিণত হবে। ঠিক আছে, আচ্ছা। আর এরপরে তিনি রাজ্যসভার 12 জন ও লোকসভার 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন। ঠিক আছে, তিনি রাজ্যসভার 12 জন ও লোকসভার 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন। তাহলে এটাও তার একটা বিশেষ ক্ষমতা। ঠিক আছে, এর পরের পয়েন্ট হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। প্রত্যেক আর্থিক বছরের শুরুতে রাষ্ট্রপতি অর্থমন্ত্রীর মাধ্যমে একটি বাজেট পার্লামেন্টে পেশ করেন। তাহলে প্রত্যেক বছরই একটা বাজেট তিনি পার্লামেন্টে পেশ করেন। তার সুপারিশ ছাড়া ঋণ গ্রহণ প্রস্তাব, অর্থ বিল, ব্যয় বরাদ্দের দাবি পার্লামেন্টে পেশ করা যায় না। তাহলে যে কোনো ঋণ নেওয়া বা কোনো অর্থ বিল বা কোথায় কত খরচ হবে তার জন্য কিন্তু পার্লামেন্টে দাবি পেশ করা যায় না, তার সুপারিশ নিতেই হয়, মানে তার থেকে অনুমতি নিতে হয়। আর তিনি অর্থ কমিশন গঠন করেন, রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন। আকস্মিক তহবিল মানে হঠাৎ করে যদি কোনো কিছু হয় দেশে, তার জন্য একটা যে তহবিল থাকে সেটার দায়িত্ব কিন্তু রাষ্ট্রপতির ওপরেই থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে বিচার সংক্রান্ত ক্ষমতা। বিচারপতিদের নিয়োগের পাশাপাশি রাষ্ট্রপতি তো বিচারপতিদের নিয়োগ করেন, সেটা তো আমরা আগেই পড়ে এলাম। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দুটো ক্ষেত্রেই তিনি নিয়োগ করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো অপরাধীকে তিনি ক্ষমা করতে পারেন, দণ্ডাদেশ তার যে দণ্ড সেটা তিনি কমিয়ে দিতে পারেন বা স্থগিত রাখতে পারেন, এটা রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে আছে। আর কি, আর হচ্ছে তিনি জরুরি অবস্থার ক্ষেত্রে রাষ্ট্রপতি 3 ধরনের ক্ষমতা প্রয়োগ করেন। কি, একটাকে বলা হয় যে আপৎকালীন জরুরি অবস্থা, যেটা 352 নম্বর ধারায় আছে। আর একটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে যে শাসনতান্ত্রিক অচল অবস্থা, সেটা 356 নম্বর ধারায় আছে। আর একটা হচ্ছে যে আর্থিক জরুরি অবস্থা, যেটা 360 নম্বর ধারায় বলা আছে। এইগুলোই হচ্ছে যে রাষ্ট্রপতির আমরা ক্ষমতা ও কার্যাবলী, এগুলোই। আর উপসংহারে কি লিখবে তোমরা, ভারতীয় যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের দেশে যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আছে সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা বেশ গুরুত্বপূর্ণ, সেটা আমরা অনেক কিছু দিয়ে থেকেই বুঝতে পারলাম। আর লোকসভার কোনো দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন যদি না করতে পারে, তাহলে কোনো একটা দল সে যদি একা সরকার গঠন না করতে পারে, তখন কি করে, রাষ্ট্রপতি যে ভূমিকা পালন করেন তখন তা সাংবিধানিক ক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করেছে। তাহলে সেটাই রাষ্ট্রপতি সেই সময় যে বিশেষ ভূমিকা পালন করেন, সেটা সংবিধানের ক্ষমতায় এক নতুন মাত্রা সেটাই যোগ করেছে। পরের ক্লাসে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব।